প্রতিটি ধর্মের, প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্যই হচ্ছে পৃথিবীতে সত্য, ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা। এবং এ কারণেই সকল প্রকারের অন্যায় অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য, সক্রিয় থাকা, এটি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, বরং প্রতিটি বিশ্বাসী মানুষের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমাদের সামনে কিন্তু একটি বিষয় স্পষ্ট, এবং সেটি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণীর প্রতিফলন ঘটেছে। তবে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, দেশ স্বাধীনের পর থেকে, এই যে কিছুদিন আগে যে পলাতক স্বৈরাচার, এই দলটি যখন দেশ স্বাধীনের পরেও দায়িত্ব নিয়েছিল দেশের, সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের আহ শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত, যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি। বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোসররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র, সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনোই বিকল্প নেই। ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে, যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা, এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, 2013 সালের ডিসেম্বর মাসে তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে। আজ পর্যন্ত আমাদের এই সহকর্মীর হদিস আমরা পাইনি। স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয়, সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে এরকম অসংখ্য সুমনদেরকে গুম, খুন, অপহরণ করা হয়েছিল। এর প্রতিবাদে পলাতক স্বৈরাচারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের সদস্যদেরকে নিয়ে গুম হওয়া সুমনের বোনের নেতৃত্বে 2014 সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংগঠন, মায়ের ডাক। অত্যন্ত আশ্চর্য এবং উদ্বেগের বিষয় হচ্ছে, গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বোনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন। এখন তারপরে প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানতো না। তর্কের খাতিরে, উপস্থিতিবৃন্দ, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই, তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। ঘটনাটি
গতকাল, এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? সাথে এও অভিযোগ উঠেছে, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি। একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘু, জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না, যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে। আমরা যদি পেছনের দিকে দেখি, দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা, আয়নাঘর, অন্ধকার প্রকোষ্ঠ, বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যাগরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমরা কেউই কিন্তু নিরাপদ নই। এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। রাষ্ট্রে যদি গণতন্ত্র এবং আইনের শাসনই না, একমাত্র রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষী করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে ওঠে, যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ। সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপেক্ষী করে দেওয়া হয়, এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে ওঠে। প্রিয় উপস্থিতিবৃন্দ, কিছুদিন আগেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে ইস্টার ডে তথা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস উদযাপন করেছেন। সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ সম্মান এবং মর্যাদা। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বাস করেন পাপাচার, অনাচার, অবিচারের পথ থেকে সরিয়ে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন হয়েছিল। এই বিশ্বাসের সঙ্গে কিন্তু কারোই কোনো দ্বিমত নেই। বিভিন্ন ধর্ম অনুসারীদের বিশ্বাস এবং ধর্মাচরণে পার্থক্য পরিলক্ষিত হলেও শেষ পর্যন্ত কিন্তু, যা একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন, প্রতিটি ধর্মের মূল প্রতিপাদ্যই হচ্ছে স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃশর্ত আত্মসমর্পণ। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। ইস্টার পুনর্মিলনী উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত আজকের এই বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জন গোমেজ, অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত অতিথি আর্চ বিশপ
বিজয় অ্যান্ড ক্রুজ, উপস্থিত জনাব লিও কান্তা, মহাসচিব বাংলাদেশ খ্রিস্টান ফোরাম, এবং আমার সামনে উপস্থিত আজকের এই সভায় দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রিয় ভাই ও বোনেরা এবং প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলকে জানাই ইস্টার ডের আন্তরিক শুভেচ্ছা।